আসসালামু আলাইকুম। এক মারাত্মক অ্যাক্সিডেন্টে বোনের মৃত্যুর পর থেকেই ভয়ানক সব ঘটনা ঘটতে থাকে আরিফ, জয়, মোমো এবং নিধির সাথে। তারা না পারছিল বাড়ির ভেতরে থাকতে, না পারছিল বাড়ির বাইরে যেতে। সব সময় মৃত বোনের ভয়ানক কণ্ঠ তাদেরকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছিল। কিন্তু কেন? তাদের বোনের আত্মা কি চায়? কি রহস্য লুকিয়ে আছে এই অ্যাক্সিডেন্টের পেছনে? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে আজকের এই গল্পে। এছাড়া গল্পের শেষে রয়েছে মজাদার একটা টুইস্ট, তাই বেশি স্পয়লার দিব না। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই হরর গল্পে। গল্পের শুরুতে আমরা এক অন্ধকার রাতে দৃশ্য দেখতে পাই, যেখানে মোমো নামক এক মেয়ে কোনো এক শক্তি দ্বারা প্রসেস হয়ে গিয়েছিল। তার সামনেই দাঁড়িয়ে ছিল তার 3 ভাই বোন, যাদেরকে সে এই প্রসেস অবস্থায় একটাই কথা জিজ্ঞাসা করছিল, আর সেটা হলো তারা তাকে ছেড়ে কেন চলে গেল। তার একা লাগছে, তারা যেন তার সাথে থাকে। তখন তাদের মধ্যে থেকে বড় ভাই আরিফ বলে ওঠে, এটা কখনোই মোমো নয়, বরং এটা হলো সোফি। এ কথা বলতে বলতে সে আস্তে আস্তে করে মোমোর দিকে এগিয়ে যাচ্ছিল। সে মোমোকে স্পর্শ করে তার হুঁশ ফেরাতে চাইছিল, তবে তাকে স্পর্শ করা মাত্রই হঠাৎ করেই তার কিছু একটা হয়ে যায়। এদিকে আরিফকে স্পর্শ করা ছিল জয় এবং নিধিও, ফলে তাদের 4 জনেরই চোখ সাদা হয়ে যায় এবং তাদের মুখ থেকে এক কালো ধোঁয়া বেরিয়ে আসে। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার বেশ কয়েকদিন আগের দৃশ্য আমরা দেখতে পাই। আমরা জয়কে দেখতে পাই, যার উপর কয়েকজন গুন্ডা হামলা করেছিল। মূলত জয়ের কাছে তারা টাকা পেত, যে টাকা জয় এখনো পর্যন্ত শোধ করেনি। আর এই কারণেই তারা তাকে ছাদে নিয়ে গিয়ে ভয় দেখাতে শুরু করে যে এখান থেকে তারা তাকে ফেলে দিবে। তখন জয় বলে সে মারা গেলে তাদের টাকা কে শোধ করবে, তার থেকে বরং তাকে 1 সপ্তাহ সময় দিতে। এর মাঝে সে টাকা শোধ করে দিবে, আর যদি কোনো কারণে সে এটা শোধ করতে সক্ষম না হয় তাহলে নিচে থেকে গাড়িটি তারা নিয়ে নিতে পারে। নিচে থাকা গাড়িটি ছিল আরিফের, অর্থাৎ জয়ের ভাইয়ের। তাই তো এই ব্যাপারে রাজি হয়ে গুন্ডারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা আরিফকে দেখতে পাই, যে অনেক ভালো একটা কোম্পানিতে জব করত, যে কারণে তার উপর কাজের প্রেশারও অনেক ছিল। কাজের প্রেশারে সে কখনো অফিস থেকে ছুটিও নিতে পারত না। ছুটির দিনগুলোতেও তার কাজ করতে হতো, যে ব্যাপারটা অফিসের বস অলরেডি লক্ষ্য করেছিল। যে কারণে এবার এসে সে আরিফকে বলে এবারের ছুটি সে তার পরিবারের সাথে কাটাতে পারে, সে সবকিছু সামলে নিবে, আরিফের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এমনকি ওই দিন রাতে একটা মিটিং ছিল, সেটাও বস নিজেই হ্যান্ডেল করতে চায়। যা শুনে আরিফ কিছুটা স্বস্তি পায়। ওই সময় আমরা মোমোকে দেখতে পাই, যে ঘুম থেকে উঠে নিজের পিসিতে গিয়ে বসে। সে মূলত হোম অফিসে কাজ করত। এমন সময় তার কাছে কল আসে আরিফের। আরিফ শুধুমাত্র তাকে নয়, বরং তার প্রত্যেক ভাই বোনকেই কল করেছিল। আমরা তাদের আরেক বোন নিধিকে দেখতে পাই, যে কিনা ফ্যাশন ডিজাইনিং করছিল। তার কাছে একজন ক্লায়েন্ট থাকায় সে আরিফের কলটি রিসিভ করতে চায় না। পরবর্তীতে সে কলটি রিসিভ করে। প্রথমেই আরিফ জিজ্ঞাসা করে যে সোফি কলে জয়েন করেনি কেন। তখন মোমোর কাছ থেকে জানা যায় সোফির ফোন ভেঙে গিয়েছে। তখন আরিফ তার মিটিং ক্যান্সেলের ব্যাপারে বলে, সেই সাথে বলে কাল তারা সকাল সকালই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তখন নিধি একটু চিন্তায় পড়ে যায়, কারণ তার কাজের ডেডলাইন ছিল 2 সপ্তাহের মধ্যে। সে কখনোই বাড়িতে গেলে এটা কমপ্লিট করতে পারবে না। তখন সকলে ভিডিও কলে আসে এবং জয় তাকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে। 4 বছর হয়ে গিয়েছে তারা বাড়িতে যায়নি। অনেকদিন যাবৎ তারা এই পরিকল্পনা করছে। এখন তারা চায় না নিধির কারণে সব পরিকল্পনা ভেস্তে যাক। নিধি এখানে ফাইনালি রাজি হয়ে যায় যে সে তার ডেডলাইন পিছিয়ে দিবে। আর এরপর আমরা তাদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা সোফির সাথে পরিচিত হই, যে কিনা তার ভাঙা ফোনটি চার্জে দিয়ে কোনোভাবে হোয়াটসঅ্যাপ ওপেন করে। তখনই তার কাছে মেসেজ আসে যে তার ভাই বোনরা আগামীকাল বাড়িতে আসছে, যেটা নিয়ে সোফি অনেক বেশি খুশি হয়ে যায়। এখন ওই রাতেই নিধি চলে আসে আরিফের বাড়িতে, যেখানে আরিফ এবং জয় একসাথে থাকতো। সকাল সকাল রওনা দেওয়ার জন্যই আজ রাতেই নিধি এখানে চলে এসেছে, যেটা দেখে আরিফও খুশি হয়। আর এরপর নিধি চলে যায় তার ঘরে, যেখানে তার কাছে একটা পুতুল ছিল। এই পুতুলটি সে সোফির জন্য কিনেছিল। সে সেটা বেডের উপর রেখে দেয়। অন্যদিকে আমরা সোফি এবং তাদের বাবাকে দেখতে পাই। এতদিন পর বাকি ছেলে মেয়ে বাড়িতে ফিরছে, এই ব্যাপারটা নিয়ে তাদের বাবাও খুশি ছিল। এরই মাঝে দরজায় নক হয়। একজন লোক তাদের বাবাকে ডাকতে এসেছিল। তার কাছ থেকে জানা যায় এই গ্রামের এক মেয়ে মিলাকে জিনে আসর করেছে। তাই তো সফিদের বাবা উজাং আর দেরি না করে তখনই বেরিয়ে পড়ে মিলাকে সাহায্য করার জন্য। যাওয়ার আগে সে সফিকে বলে দরজাটি ভালো করে বন্ধ করে দিতে। এরপর আমরা মিলাকে দেখতে পাই, যে কিনা পুরোপুরিভাবে ওই জিনের বশে ছিল।
বাইরে দাঁড়িয়ে থাকা তার মা অপেক্ষা করছিল উজাংয়ের জন্য। উজাং আসা মাত্রই সে তাকে রিকোয়েস্ট করতে থাকে মেলার ভেতর থেকে ওই জিনকে ছাড়িয়ে দেওয়ার জন্য। জানা যায় জঙ্গল থেকে এই জিন তার পিছে পড়েছে। ওই জিন এখানে আকুতি মিনতি করতে থাকে এবং উজাংয়ের কাছেই উল্টে সাহায্য চাইতে থাকে। সে তাকে প্রমিস করতে থাকে যে তার প্রতিশোধ উজাংকে নিতেই হবে। তবে উজাং এই কথার কোনো গুরুত্ব না দিয়ে তার ভেতর থেকে ওই জিনকে বের করে দেয়, যার ফলে মিলা এবার স্বাভাবিক হয়ে যায়। তার বাবা মাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন পরদিন সকালে আমরা শহরের দৃশ্য দেখতে পাই, যেখানে মোমোও চলে এসেছিল তাদের সাথে বাড়িতে যাওয়ার জন্য। নিধি তখন তাড়াহুড়া করে ঘর থেকে বের হওয়ার সময় ওই ব্যাগটা ভুলে যায়, যে ব্যাগটাতে করে সে সোফির জন্য পুতুল এনেছিল। এখন তারা 4 ভাই বোন রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা ধরে তারা এগোতে থাকে। অন্যদিকে সোফি তখন বাড়ির বাইরেটা পরিষ্কার করছিল। আচমকাই তখন তার পেছন থেকে কেউ যেন চলে যায়। সোফি এটা অনুভব করে একটু ঘাবড়ে যায় এবং সেদিকে এগোতে থাকে দেখার জন্য। তখনই আচমকা গাড়ির হর্ন শোনা যায়। তার বাকি ভাই বোন চলে এসেছিল, জানিয়ে সোফি অনেক বেশি এক্সাইটেড ছিল। সে খুশি খুশি সকলকে স্বাগত জানায়, সেই সাথে তাদেরকে সাহায্য করতে থাকে তাদের জিনিসপত্র ভেতরে নেওয়ার জন্য। তখনই তাদের বাবা সেখানে আসলে তারা ছুটে চলে যায় তাদের বাবার কাছে। দীর্ঘ 4 বছর পর তাদের দেখা হয়েছিল, যে কারণে তারা অনেক বেশি খুশি ছিল। এদিকে সোফি তাদের সকলের পছন্দের খাবারও রান্না করেছিল। তাদের 3 বোনের ঘর একসাথেই ছিল, যেখানে আসার পর তাদের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এখানে মোমো সোফিকে বলে এখন এই ঘরে একা থাকতে তার ভয় লাগে না, যদি কোনো শয়তানি শক্তি এখানে চলে আসে। যা শুনে নিধি তাকে সোফিকে ভয় দিতে নিষেধ করে। তখন তারা লক্ষ্য করে সোফির ফেভারিট পুতুলটি এখনও তার কাছে রয়েছে। সে ছোটবেলা থেকেই পুতুল অনেক বেশি পছন্দ করত, তাই নিধি তখন তার কাছে ক্ষমা চায় তার জন্য কেনা পুতুলটি না আনার জন্য। সে ভুলে সেটা আরিফের বাড়িতে রেখে এসেছে। তখন আমরা ছোটবেলার দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি সোফি ছোটবেলা থেকেই অনেক নরম প্রকৃতির ছিল। তাকে বাইরের ছেলে মেয়েরা বুলি করত, তবে তার ভাই বোনরা সবসময় তার পাশে ছিল। ঢাল হয়ে তাকে প্রোটেক্ট করত তারা। এভাবেই একদিন সোফির পুতুল কয়েকজন ছেলে ছিঁড়ে ফেলে, যেটা হাতে সেলাই করে দেয় নিধি। আর এরপর নরম সোফিকে প্রোটেক্ট করার জন্য সে তাকে একটা লাল সুতো ব্রেসলেট বানিয়ে দেয়, যেটা পেয়ে সোফি অনেক খুশি ছিল। আর এখনো পর্যন্ত সোফি সেটা হাতে পড়েছিল। তখনই সেখানে চলে আসে জয় তাদেরকে খাবার জন্য ডাকতে। বাকিরা চলে গেলেও নিধি কাপড় গুছিয়ে তারপর যেতে চায়। সে যখন আলমারিতে কাপড় রাখছিল তখন আচমকা তার মনে হয় পেছন থেকে কেউ হয়তোবা তার উপর নজর রেখেছে। তবে দেখা যায় সেখানে তো কেউই নেই। এখন এরপর ডিনারের দৃশ্য দেখা যায়, যেখানে তার ছেলে মেয়েদের সকলের কথা জিজ্ঞাসা করছিল উজাং। আরিফ তার চাকরিতে বেশ ভালো করছে। 6 মাসের মধ্যে নিধিও নিজের বুটিক ওপেন করে ফেলবে। এদিকে মোমোর প্রজেক্টও অনেক ভালো যাচ্ছে। তবে তাদের মধ্যে জয় ছিল বেকার। যদিও উজাংয়ের এই ব্যাপার নিয়ে অত বেশি মাথা ব্যথা ছিল না। সে তার ছেলে মেয়েদের জন্য সফলতার দোয়া করত, তাতে একটু টাইম লাগলেও। সে এখানে সোফিকেও বোঝাতে থাকে যে তার যদি শহর জীবন ভালো লেগে থাকে তাহলে তার উচিত তার ভাই বোনদের সাথে গিয়ে থাকা, তার বাবার কথা চিন্তা না করা। এর ফলে সে পিছিয়ে পড়বে। এছাড়া সে শহরে গিয়ে থাকলে নিধি এবং মোমোর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। এমনিতে উজান বৃদ্ধ, ছোট মানুষ না যে সবসময় তার দেখাশোনা করতে হবে। কথা বলতে বলতেই উজাংয়ের বিষম লেগে যায়। আর আমরা বুঝতে পারি সোফি কেন উজাংকে ছেড়ে যেতে চায় না। সে তার বাবাকে প্রচণ্ড ভালোবাসত, একা হাতে সবকিছু সামলে নিত সে। ওই রাতে সে থালা বাসন ধুচ্ছিল, যেখানে আরিফ আসে এবং তাকে সাহায্য করতে চায়। তবে সোফি তাকে মোটেও সাহায্য করতে দেয় না। তখন আরিফ বলে কাজ শেষ করে তার রুমে আসতে। কাজ শেষ করে সে রুমে গিয়ে দেখতে পায় আরিফ তার জন্য একটা নতুন ফোন কিনে এনেছে। নতুন ফোন পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় সোফি। তখন জয় এসে বলে তার ফোনটাও তো ভেঙে গিয়েছে। যা শুনে আরিফ তাকে খোঁচা মেরে বলে সে যদি জুয়ায় টাকা না উড়াতো তাহলে সে নিজের টাকা দিয়েই ফোন কিনতে পারত। প্রত্যুত্তরে জয় বলে সে যদি জুয়ায় জিততে পারে তাহলে সে এরকম একটা নতুন ফোন একদিন আরিফকেও কিনে দিবে। কথা বলে মজা করে সে সেখান থেকে চলে যায়। সোফিও তার নতুন ফোনটাই সবকিছু সেট করে আলমারিতে রেখে দেয়। এখন পরদিন জয়কে ঘুম থেকে ডেকে তোলে আরিফ। তবে তার উঠতে একদমই ইচ্ছা হচ্ছিল না। আরিফ তাকে ডেকে ডাইনিং রুমে চলে যায়, যেখানে সে তাদের ছোটবেলার ছবি দেখতে থাকে। এই ছবিগুলোর মধ্যে একটা ছবিতে তাদের মাও ছিল। ঝর্ণার কাছে তারা এই ছবিটি তুলেছিল। সে ওই ছবিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন তার বাকি ভাই বোনও সেখানে চলে আসে। নিধি এসে সোফিকে বলে বিকালবেলা তাকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। সে কিছু ফেব্রিক দেখতে চায়।
এরই মাঝে আরিফ বলে ওঠে যে সে তার মাকে অনেক বেশি মিস করে। এ কথা শুনে বাকিদেরও মন খারাপ হয়ে যায়। তখন আরিফ বলে যে আজ ব্রেকফাস্টের পর তারা ওয়াটারফল দেখতে যেতে পারে, যেখানে ছোটবেলায় তারা তাদের মায়ের সাথে যেত। এ কথা শুনে তারা খুশি খুশি রাজি হয়ে যায়। এরই মাঝে তাদের বাবা সেখানে আসে এবং আরিফের দিকে টাকা এগিয়ে দিয়ে বলে যে আসার সময় একটু কফি এবং সুগার নিয়ে আসতে। যদিও জয় সেই টাকাটা নিতে চাইছিল, তবে আরিফ তা নিতে দেয় না। সে বলে সে নিজেই ম্যানেজ করে নিবে। যে ব্যাপারটা শুনে তাদের বাবা খুশি হয়ে যায়, তবে জয়ের মন খারাপ হয়ে যায়। ফ্রিতে তার কাছে কিছু টাকা আসতে চলেছিল, তবে তা আর আসলো না। এখন খাওয়া দাওয়ার পর তারা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ে। প্রথমে তো সবকিছু ঠিক ছিল, তারা সকলে আরিফের গাড়িতে করে ওই ঝর্ণায় যেতে চাইছিল। তবে তখনই জয়ের চোখ পড়ে উজাঙের গাড়ির দিকে। তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে আজ তাদের বাবার গাড়িতে করে বাইরে ঘুরতে যেতে চাইছিল। যদিও এই ব্যাপারে মানা করতে থাকে মোমো এবং নিধি, তবে সে কারোর কথাই শোনে না। গাড়িটি দেখে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়েছিল, তাই সে সোফিকে বলে ভেতর থেকে গাড়ির চাবি নিয়ে আসতে। সোফিয়া চলে যায় চাবি আনতে। ততক্ষণে আরিফ গাড়ির ইঞ্জিনটা চেক করতে চাইছিল, তবে জয়ের মতে তাদের বাবা অনেক বেশি সতর্ক, তাই গাড়ির ইঞ্জিন চেক করার কোনো প্রয়োজন নেই। তারা এখনই বেরিয়ে যেতে পারবে। এখন একে একে সকলে গাড়িতে উঠে বসে। গাড়িতে ওঠা মাত্রই সোফি জয়কে মনে করিয়ে দেয় সিট বেল্ট পরার কথা, তবে জয় এসবে তোয়াক্কা করে না। সে তো এই গাড়িটি চালাতে অনেক বেশি এক্সাইটেড ছিল। তারা এখন গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ির সামনে দিয়ে বের হতেই আমরা দেখতে পাই একজন মিস্টেরিয়াস মহিলাকে, যার পরনে ছিল সাদা পোশাক। এখন তারা জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে। তবে বাকিদের চুপচাপ দেখে জয় তাদেরকে এনজয় করতে বলে। সে তাদের সাথে মজা করার জন্য আঁকাবাঁকাভাবে গাড়ি চালাতে থাকে। তখন আরিফ তাকে মনে করিয়ে দেয় যে সে এর আগে কখনো ম্যানুয়াল কার ড্রাইভ করেনি। জয়ের মতে সে ম্যানুয়াল কার দিয়েই ড্রাইভিং শিখেছিল, যে কারণে সে ভোলেনি। তবে সমস্যা তখনই দেখা যায় যখন জয় লক্ষ্য করে গাড়ির ব্রেকে কাজ করছে না। পাহাড়ি ঢালু রাস্তায় সে যখন এই কথা বলে, তখন প্রথমে তার কোনো ভাই বোনই বিশ্বাস করতে চায় না, ভাবে সে মজা করছে। কিন্তু আসলেই গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ঢালু রাস্তা হওয়ায় স্পিডও অনেক বেশি ছিল। সে কোনোভাবেই গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারে না, আর এক পর্যায়ে মারাত্মক এক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তারা 5 ভাই বোন। অ্যাক্সিডেন্টের ফলে তেল লিক করতে শুরু করেছিল। এরই মাঝে কোনো মতে জয় আহত অবস্থায় গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। এরপর সে পেছনের দরজা খুলে প্রথমে মোমোকে বের করে নেয়। ততক্ষণে গাড়িতে একটু একটু করে আগুন লাগতে শুরু করে দিয়েছিল। সে দ্রুত বের করে নেয় আরিফকে। আগুন লাগার আগে সে কোনো মতে নিধিকে বের করে নিতে পারে, তবে সোফিকে বের করা সম্ভব হয় না, কেননা সে অলরেডি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এরই মাঝে সেখানে আগুন লেগে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে তারা দূরে ছিটকে গিয়ে পড়ে। তারা 4 ভাই বোন এই অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছিল, তবে তাদের ছোট বোন সোফি বাঁচতে পারেনি। হঠাৎই এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা তাদেরকে বাড়িতে দেখতে পাই, যেখানে আচমকা ঘুম ভাঙে আরিফের। সে দ্রুত জয়কে ডেকে তোলে। তারা অবাক হয়ে গিয়েছিল নিজেদেরকে বাড়িতে দেখে। একটু আগেই তো তারা অ্যাক্সিডেন্টের স্পটে ছিল, তার মানে কি এটা একটা স্বপ্ন ছিল? কিন্তু একই স্বপ্ন তারা 2 ভাই কিভাবে দেখেছে? তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই তাদের মনে পড়ে যায় সোফির কথা। এদিকে সোফির ঘরে মন খারাপ করে বসেছিল মোমো, নিধি এবং তাদের বাবা উজাং। সেখানে ছুটে এসে আরিফ তাদের কাছে সোফির ব্যাপারে জিজ্ঞাসা করে, সোফি কোথায়? তাদের বাবা উত্তরে বলে যে তাদেরকে স্ট্রং থাকতে হবে, এটা তাদের ভাগ্য। আরিফ তখন মোমোকে জিজ্ঞাসা করে যে সোফি কোথায়? উত্তরে মোমো বলে মারা গিয়েছে। যা শোনা মাত্রই আরিফ তার উপর চিৎকার করতে থাকে। তখন তাদের বাবা তাদেরকে শান্ত হতে বলে। জয় জিজ্ঞাসা করে তাদের কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল? তখন তাদের বাবা তাদেরকে বলে এখানেই অপেক্ষা করতে, বাইরে না যেতে। তাদের জন্য বাইরে যাওয়া ঠিক হবে না, সে নিজেই সবটা সামলে নিবে। আর এই সময়ে আরিফ যেন তার নিজের ভাই বোনের দিকে নজর রাখে। কথা বলে সে চলে যায়। বাইরে গিয়ে সে তার পরিবারের ছবিটি দেখতে থাকে। আমরা বুঝতে পারি তার ভীষণ মন খারাপ। অন্যদিকে ভেতরে নিধি রেগে গিয়েছিল জয়ের উপর। সে জয়কেই এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করছিল। সে যদি গাড়ি পরিবর্তন না করত, গাড়িটি চেক করত, তাহলে হয়তোবা এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন তারা হতো না। হয়তোবা সোফি আজ বেঁচে থাকত। জয় নিজেও নিজেকে দায়ী করছিল, যে কারণে সে সরি বলতে থাকে। আরিফ তখন নিধিকে থামতে বললে সে আরিফের উপরই চিৎকার করতে থাকে যে আরিফ কেন তখন জয়কে আটকায়নি। তখন মোমো বলে সে শুধু শুধু সকলকে দায়ী করছে। আরিফের গাড়ি নিয়ে গেলেও হয়তোবা তাদের এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হতো। কথা বলে মোমো সেখান থেকে বেরিয়ে যায়।
এরই মাঝে আলমারিতে থাকা সোফির ফোনটি বাজতে আরম্ভ করে। এটি সোফির পুরনো ফোন ছিল, যেখানে একটা আননোন নাম্বার থেকে কল এসেছিল। আরিফ কলটি রিসিভ করতেই দেখতে পায় ফোনের অপর পাশে রয়েছে সোফি, যে কিনা কাঁদতে কাঁদতে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কেন তাকে ছেড়ে গেল। যা শোনা মাত্রই চমকে উঠে আরিফ ফোনটি ফেলে দেয়। জয় সেটা তুলে নেয় এবং আরিফ তার সাথে কথা বলার জন্য আলাদা ঘরে যেতে বলে। ওই সময় তাদের বাড়ির সামনে আমরা আবারও সাদা কাপড় পরা ওই মিস্টেরিয়াস মেয়েটিকে দেখতে পাই। আমরা দেখতে পাই আরিফ এবং জয় বাইরে এসে বসেছে কথা বলার জন্য। এখানে আরিফ জয়কে বোঝায় যে তার নিজেকে দায়ী করার কোনো কারণ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সে জয়কে এটা বোঝাচ্ছিল। ওই সময় আমরা নিধিকে দেখতে পাই যে কিনা একা ঘরে ছিল। সে সোফির পুতুলটি হাতে নিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। এমন সময় আচমকা সেখানে সোফির কণ্ঠ ভেসে আসে, যে কিনা কাঁদতে কাঁদতে নিধিকে বলছিল তার সাথে থাকতে, তার একা লাগছে। তার মনে হয় এই কথাগুলো হয়তো বা বাইরে থেকে ভেসে আসছে। সে জানালার কাছে এগিয়ে যেতেই এক ভয়ানক হাত তার কাঁধে হাত রাখে। সাথে সাথে ঘরটি অন্ধকার হয়ে যায় এবং লাইট ফ্লিকার করতে আরম্ভ করে। ওই সময় নিজের সামনে রক্তাক্ত সোফিকে দেখতে পায় নিধি। ফলে সে চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। এমন সময় মোমোর সাথে ধাক্কা লাগে তার। সে ঘাবড়ে গিয়ে মোমোকে সবকিছু খুলে বলতে থাকে যে সে এইমাত্র এখানে সোফিকে দেখেছে। তবে মোমো তার কোনো কথাই বিশ্বাস করে না, তার মধ্যে নিধি ভুল দেখেছে। অন্যদিকে ওই সময় জয় ওয়াশরুমে যাচ্ছিল, তবে সে দরজায় হাত লাগানোর আগেই দরজাটি আপনা আপনি খুলে যায়। সে একটু অবাক হয় ঠিকই, তবে ভেতরে চলে যায়। ভেতরে যাওয়া মাত্রই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। তবে সে এই ব্যাপারেও গুরুত্ব দেয় না। সে গোসল করতে চাইছিল, তবে ঝর্ণা চালু করার আগেই উপর থেকে পানি পড়তে থাকে, যা দেখে উপরে তাকাতেই সে হতবাক হয়ে যায়। সেখান থেকে নেমে আসে সোফির লাশ। সে চিৎকার করতে থাকলে তার ভাই বোন সেখানে চলে আসে। আরিফ কোনো মতে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। জয় তখন তাদেরকে সোফির ব্যাপারে বলতে থাকে। নিধি নিজেও তো এমন কিছুই দেখেছিল। নিধির মতে আজ রাতে তাদের একসাথেই ঘুমানো উচিত। আরিফ এবং জয়ও এই ব্যাপারে রাজি হয়ে যায়। তবে মোমোর কাছে তাদেরকে বেশ ভীত বলে মনে হচ্ছিল, যেহেতু সে এখনো পর্যন্ত এরকম কিছুই দেখেনি। এখন ওই রাতে তারা সোফি, নিধি এবং মোমোর রুমে থাকে, যেখানে সোফির বিছানায় আরিফ এবং জয় শুয়েছিল। নিধি তাদেরকে লাইট বন্ধ করতে নিষেধ করলে মোমো এতেও বিরক্ত হয়। তখনই বাইরে থেকে কিছু আওয়াজ শোনা যায়। মনে হচ্ছিল কেউ যেন ঝাড়ু দিচ্ছে। এতে করে বিরক্ত হয়ে মোমো বলতে থাকে লাইট অন থাকলে সে ঘুমাতে পারবে না। যা শুনে আরিফ উঠে যায় লাইটটি বন্ধ করতে। তবে সে সুইচে হাত দেওয়ার আগেই লাইটটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে সুইচটা দেখতে যাচ্ছিল, তখনই আবারও আপনা আপনি সুইচটি অন হয়ে যায়। আরিফ এতে করে হতবাক হয়ে গিয়েছিল। এদিকে তার ভাই বোনের মনে হচ্ছিল সে হয়তো বা মজা করছে। তখনই অন্ধকারের মাঝে আরিফ নিধির পাশে সোফিকে দেখতে পায়, যা দেখে সে ঘাবড়ে যায়। নিধি তাকে জিজ্ঞাসা করলে সে যখন হাতের ইশারা দেয়, তখন নিধিও সেদিকে তাকিয়ে ঘাবড়ে যায় এবং তখনই ছুটে চলে যায় মোমোর বিছানায়। তখন আর নিধির বিছানায় কাউকেই দেখা যাচ্ছিল না। আরিফ ভয়ে ভয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। তখনই লাইট জ্বলে ওঠে এবং সেখানে সোফির আত্মাকে দেখা যায়, যে কিনা তাদেরকে তার সাথে থাকতে বলছিল। যা শুনে আরিফ ঘাবড়ে গিয়ে তার দিকে উঠে যেতেই লাইট বন্ধ হয়ে যায় এবং সোফি সেখান থেকে গায়েব হয়ে যায়। জয় তাকে জিজ্ঞাসা করে যে সে কেন বারবার লাইটগুলো অন অফ করছে। তখন আরিফ ঘাবড়ে গিয়ে তাকে বলতে থাকে যে সে এখানে সোফিকে এই মাত্র দেখেছে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে, তাই সে রুমের বাইরে চলে যায়। এদিকে মোমো বাকিদেরকে চিৎকার করে ঘুমাতে বলে। অন্যদিকে আরিফ বাইরে যাওয়া মাত্রই তার পাশ থেকে কেউ যেন চলে যায়। ফলে সে ঘাবড়ে যায় এবং আবারও ভেতরে চলে আসে। ভেতরে গিয়ে সে এবার লাইটটি জ্বালিয়ে দেয়। লাইটে আর কোনো সমস্যা হচ্ছে না দেখে মোমো নিধিকে বলে তার বিছানায় গিয়ে শুয়ে পড়তে। নিধিও তাই করে। আরিফ নিজেও গিয়ে শুয়ে পড়ে। ওই সময় আমরা আলমারির উপর সত্যি সোফির আত্মাকে দেখতে পাই, যে কিনা তাদের দিকেই তাকিয়েছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আরিফ লক্ষ্য করে জয়ের গায়ে অনেক জ্বর। সে এই ব্যাপারে মোমোকে বলে এবং বলে নিধিকেও চেক করতে, হতে পারে নিধিরও জ্বর এসেছে। মোমো এই ব্যাপারে নিশ্চিত করে যে হ্যাঁ, নিধিরও জ্বর এসেছে। তখন আরিফ মোমোকে বলে রান্নাঘরে গিয়ে কিছু খাবার আইটেম রেডি করতে। হতে পারে কাল রাতে তারা কিছু খায়নি বলেই তাদের শরীর এরকম দুর্বল হয়ে পড়েছে। মোমো রান্নাঘরে দেখার চেষ্টা করছিল যে খাওয়ার কি আছে। তখনই সেখানে আরিফ আসে এবং তার কাছে সিগারেট চায়। মোমোর মতে সে তো ধূমপান বন্ধ করে দিয়েছিল,
তখন আরিফ বলে যে তার ভালো লাগছে না, এ কারণেই সে আবারও ধূমপান করতে চাইছে। এখন মোমো ফ্রিজ থেকে কিছু খাবার বের করে এনে সেগুলো রেডি করতে থাকে। সে যখন সবজি কাটছিল তখন আচমকা কিচেনের ট্যাপ চালু হয়ে যায়। অসতর্কতাবশত মোমোর হাতও কেটে যায়। মোমো ট্যাপটি বন্ধ করে কাভার্ডের কাছে গেলে একটা হাত বেরিয়ে এসে কাভার্ডটি বন্ধ করে দেয়। এর ফলে মোমো একটু অবাক হয়। ওই সময় বাইরে বসে ধূমপান করছিল আরিফ। তখনই তার কাছে ওই রহস্যময়ী নারী আসে। সে নিজের পরিচয় দেয় ম্যাডাম রোজ হিসাবে। তার বাড়ি পাশেই ছিল। সে এখানে আরিফকে জিজ্ঞাসা করে যে সে কি সোফিকে দেখেছে। আরিফ এই প্রশ্ন শুনে একটু অবাক হয়। তখন ম্যাডাম রোজ বলে যে সে অনেক কিছু জানে, অনেক কিছুর ব্যাখ্যাও জানে। তাই সে যদি কোনো কিছুর ব্যাখ্যা জানতে চায় তাহলে সে যেন ম্যাডাম রোজের বাড়িতে আসে। আরিফ তাকে কিছু বলবে বা কোনো কথার উত্তর দেবে তার আগেই পিছ থেকে তাকে ডাক দেয় মোমো। তার ডাকে সাড়া দিয়ে সে সামনে তাকাতেই দেখতে পায় সেখানে ম্যাডাম রোজ নাই। মোমো জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছিল। আরিফ উত্তরে বলে এক প্রতিবেশী। আমরা জানতে পারি তাদের বাবা এখনো বাড়িতে ফেরেনি। তাই তো আরিফ চাইছিল তার বাবাকে খুঁজতে যেতে। জয় তার সাথে যেতে চাইলে মোমো তাকে নিষেধ করে, কারণ সে অসুস্থ। তখন নিধি তাদেরকে মনে করিয়ে দেয় যে বাবা তাদেরকে বাড়িতেই থাকতে বলেছিল, বাইরে যেতে নিষেধ করেছিল। তার এই কথায় জয় বিরক্ত হয় এবং তাকে বলে যে সে সব সময় একটা বোঝার মতো ব্যবহার করে। সে তাকে তার এক্স নিয়েও উল্টোপাল্টা কথা বলতে থাকে, যা শুনে এবার নিধি রেগে যায় এবং বলে আসলে তো জয় নিজেই তাদের পরিবারের উপর একটা বোঝা। এই কথা শুনে এবার জয় রেগে যায়। তার মতে তার জুয়া খেলার অভ্যাস, তার লোন, এই সব কিছু তার সমস্যা। এই সব কিছু নিয়ে তাদের এত মাথা ঘামানোর কিছু নেই। ইচ্ছাকৃতভাবে সে কখনো তাদের কোনো ক্ষতি করেনি। তখন নিধি বলে কারণ আরিফ তার সাপোর্টে আছে। আরিফ তাকে আশ্রয় দিয়েছে বলেই এখনো পর্যন্ত তাকে রাস্তায় রাত কাটাতে হচ্ছে না। এবার জয় রেগে যায়। সে এবার অতীতের কথা নিয়ে আসে, যে ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। জানা যায় জয় আসলে স্কুল পাসই করেনি, কারণ সে তার স্কুলের বেতন নিয়ে তার বাবাকে দিয়ে দিয়েছিল যাতে করে আরিফের স্কুলের খরচ সে চালাতে পারে। একজন কোরআনের শিক্ষক কতটুকুই বা উপার্জন করে। জয়ই মূলত ছোটবেলা থেকে টুকটাক বাজারের কাজ করত যাতে করে তার বাবা বাকি ভাই বোনদের খরচ চালাতে পারে। এখানে আমরা জানতে পারি জয় আসলে তাদের আপন ভাই ছিল না, তবুও সে তাদেরকে নিজের পরিবার মনে করে এই সকল স্যাক্রিফাইস করেছে। কখনো তাদেরকে বুঝতেও দেয়নি। আর এখন নাকি নিধি তাকে বোঝা বলছে। এই সকল কথা বলে জয় সেখান থেকে চলে যায়। নিধিও উঠে চলে যায় ঘরে। বাকিরা বুঝতে পারছিল না যে কি করবে, তাই আরিফ চলে যায় জয়ের সাথে কথা বলতে। প্রথমে তো সে ক্ষমা চায়, কেননা সে জানতো না যে জয় তার জন্য কত বড় স্যাক্রিফাইস করেছে। জয় তখন বলে তার ভাই বোনদের মধ্যে থেকে সব থেকে বেশি ট্যালেন্টেড ছিল আরিফ, তাই তার জন্য স্যাক্রিফাইস করে জয়ের কোনো আফসোস নেই। সে শুধুমাত্র চায় অনেক অনেক টাকা ইনকাম করতে, তবে জানে যে তার দ্বারা এটা সম্ভব নয়। তখন আরিফ বলে যে তার দ্বারা কি কি সম্ভব এটা সে নিজেও জানে না। সে তাদের সত্যিকার অর্থে বড় ভাই, বড় ভাইয়ের মতোই সে তাদেরকে আগলে রেখেছে। তখন জয় বলে সে না বুঝে নিধিকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে, যার প্রতি উত্তরে আরিফ বলে যে নিধি নিজেও রিয়েলাইজ করবে যে এই সব কিছু জয় ইচ্ছাকৃতভাবে করেনি, তাকে শুধুমাত্র একটু সময় দিতে হবে। একথা বলার পর জয় ভেতরে চলে যায়। আরিফ কিছু একটা ভেবে তখনই বের হতে যাবে, ওই সময় সেখানে চলে আসে মোমো। আরিফ যেহেতু বাবাকে খুঁজতে যেতে চাইছিল তাই মোমো তার সাথে যেতে চায়। আরিফ চাইছিল মোমো যাতে বাড়িতে থেকে জয় এবং নিধির দিকে খেয়াল রাখে, তবে মোমো বলে যে তারা একা থাকলেই ঠিক হয়ে যাবে। এখন আরিফ গাড়ির চাবি খুঁজতে থাকে নিজের পকেটে। তখনই তার মনে পড়ে যায় যে সে তো গতকাল অ্যাক্সিডেন্টের আগে গাড়ির ভেতরে চাবিটি রেখেছিল। এর মানে বাবার গাড়ির ভেতরে চাবিটি থেকে গিয়েছে, যে গাড়ি ব্লাস্ট হয়ে গিয়েছিল এই অ্যাক্সিডেন্টে। ফলে তার আফসোস হতে থাকে। তখন মোমো বলে একটু সামনে এগোলেই হয়তোবা তারা ট্যাক্সি অথবা বাস পাবে, হতে পারে তাদের ফিরতে রাত হয়ে যাবে। তাই মোমো ভেতর থেকে টর্চ লাইট নিয়ে আসে, আর এরপর দুই ভাই বোন মিলে বের হয়ে যায়। তারা মেন রাস্তায় পৌঁছালে সেখানে একটা ট্যাক্সি বাস দেখতে পায়, তবে হাতের ইশারাতেও ওই ট্যাক্সি বাসটা থামে না। ওই সময় আরিফ আবারও সোফির আত্মাকে দেখতে পায় এবং দ্রুত তার পিছু করতে আরম্ভ করে। মোমো অবাক হয়ে যায় এবং তার পিছু পিছু যেতে থাকে। সোফির আত্মা জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল, সেদিকেই যেতে থাকে আরিফ এবং মোমো। এভাবেই সন্ধ্যা নেমে রাত হয়ে যায়। আরিফ তখনও জঙ্গলের মাঝে সোফির আত্মাকে ফলো করছিল, এদিকে তাকে ফলো করছিল মোমো। এভাবে তারা জঙ্গলের অনেকটা ভেতরে চলে যায়। আরিফ তখন মোমোর থেকে বেশ দূরে চলে গিয়েছিল।
তখন সামনে থাকা ব্রিজের বাঁশের উপর ওই লাল সুতো দেখতে পায়, যেটা সে ছোটবেলায় সোফির হাতে বেঁধে দিয়েছিল। সেটা সে স্পর্শ করতেই যাবে, এমন সময় পিছে থেকে ভয়ানক আওয়াজ ভেসে আসে। পরক্ষণেই দেখা যায় সেখানে ওই সুতো নেই। সোফি এতে একটু ভয় পেয়ে যায়। সে গ্যাস লাইটে আগুন জ্বালিয়ে আরিফকে খুঁজতে থাকে। এদিকে আরিফও সোফির আত্মাকে হারিয়ে ফেলেছিল। এক স্থানে গিয়ে সে সোফিকে ডাকছিল। ওই সময় আমরা তার পিছে হাওয়ায় ভাসা অবস্থায় সোফির আত্মাকে দেখতে পাই। পুতুল হাতে ধরে রাখা এই আত্মাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আরিফ। সোফির আত্মা তখন তাকে বলতে থাকে তাকে ছেড়ে না যেতে, তার সাথেই থাকতে। আচমকাই আত্মা তার পিছে চলে আসে। ফলে সে ঘাবড়ে গিয়ে নিচে পড়ে যায় এবং তখনই সেখান থেকে পালাতে আরম্ভ করে। এদিকে মোমো জঙ্গলের ভেতর দিয়ে আরিফকে খুঁজছিল। আমরা তখন ঠিক তার পাশেই ওই আত্মাকে দেখতে পাই, যাকে খেয়াল না করে মোমো সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে বাড়িতে দেখা যায় জয় নিধির সাথে কথা বলতে এসেছে। সে তার কাছে ক্ষমা চায় তার ব্যবহারের জন্য, তার অতীত নিয়ে কথা বলার জন্য। এ কথা বলতেই আচমকা পিছ থেকে তাকে ডাক দেয় নিধি। সে অবাক হয়ে যায়, কেননা সামনে থাকা ওই নিধি গায়েব হয়ে গিয়েছিল। তাহলে এতক্ষণ যাবৎ সে কার সাথে কথা বলছিল? সে ঘাবড়ে গিয়ে ব্যাপারটা নিধিকে বোঝানোর চেষ্টা করে। তখন নিধি বলে সে মাত্রই এই ঘরে এসেছে, সে এখানে ছিল না। এখন তারা দুই ভাই বোন একে অপরের সাথে কথা বলে এবং তাদের মধ্যকার সকল সমস্যার সমাধান হয়ে যায়। এদিকে জঙ্গলের মাঝে তখনও পর্যন্ত ওই আত্মার থেকে বেঁচে পালিয়ে বেড়াচ্ছিল আরিফ। ওই আত্মা তার আশপাশ দিয়েই ঘুরছিল। এরই মাঝে মোমো তার কাছে চলে আসে। সে তাকে জোর করতে থাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য, যদিও আরিফ তখনও সোফিকে খুঁজতে চাইছিল। তবে সমস্যা তখন দেখা যায় যখন তারা বারবার ঘুরে ফিরে একই স্থানে ফিরে আসছিল, অর্থাৎ তারা জঙ্গলের মাঝে হারিয়ে গিয়েছিল, বা বলা যায় কোনো এক গোলকধাঁধায় পড়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। এদিকে তাদেরকে নিয়ে চিন্তা করছিল নিধি। সে বলে যে তাদের বাবা তাদেরকে বাইরে যেতে নিষেধ করেছিল। এরপরও আরিফ গেল। একথা বলতে বলতেই সে আয়নায় ভয়ানক কিছু লক্ষ্য করে। সে আয়নায় নিজের ভয়ানক রূপ দেখে থমকে যায়। তখনই পিছ থেকে জয় ডাক দিলে সে ঘাবড়ে ওঠে। সে বুঝতে পারছিল না এইমাত্র সে কি দেখেছে। অন্যদিকে আরিফ এবং মোমো তখনও পর্যন্ত বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায়নি। তখনই আরিফ কিছু একটা শব্দ শুনতে পায়। সেদিকে লাইট দিতেই সে ম্যাডাম রোজকে দেখতে পায় এবং তার পিছু করতে থাকে। ম্যাডাম রোজের পিছু করতে করতে তারা ফাইনালি মেন রোড পর্যন্ত পৌঁছে যায়। ফলে তারা হাঁপ ছেড়ে বাঁচে। তাই তো তারা আর দেরি না করে তখনই ফিরে যায় বাড়িতে, এই আশায় যে হতে পারে এতক্ষণে তাদের বাবা ফিরে এসেছে। বাড়িতে ফিরেই তারা দুজন হাঁপিয়ে পড়ে। মোমোর মতে তাদের দুজনের এইভাবে একা বাইরে যাওয়া উচিত হয়নি। তাদের বাবা নিষেধ করেছিল, তাদের উচিত ছিল বাবার কথা শোনা। এরপর সে আরিফকে প্রশ্ন করে বের হওয়ার সময় সে কাকে ফলো করছিল, যা শুনে এবার আরিফের ম্যাডাম রোজের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় ম্যাডাম রোজ তাদেরকে বাড়িতে যেতে বলেছিল। তাই সে মোমোকে নিয়ে ম্যাডাম রোজের বাড়িতে চলে যায়। তখনই মোমো এসবের কিছুই বুঝতে পারছিল না। ভেতর থেকে মিউজিকের আওয়াজ ভেসে আসছিল। দরজার সামনে যেতেই দরজাটি আপনা আপনি খুলে যায়, যা দেখে মোমো বেশ ঘাবড়ে গিয়েছিল। এরই মাঝে ভেতরে ম্যাডাম রোজকে দেখা যায়, যে কিনা তাদেরকে ভেতরে আসতে বলে। তারা দুজনে ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে। সে মোমোর সামনে নিজের পরিচয় বলে যে তার নাম মনিকা। সে তাদেরকে সেখানে বসতে বলে। সে তাদেরকে দেখা মাত্রই বুঝে ফেলে যে তারা দুজন জঙ্গল থেকে এসেছে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যে সে সব জানে। এরপর সে বলতে থাকে সোফির ব্যাপারে, যে সোফি ভয়ে আছে, সে এখনো পর্যন্ত শান্তি পায়নি। তাদেরকেও ব্যাপারটা মেনে নিতে হবে, তাদেরকেও সবকিছু যেতে দিতে হবে। আর এই সবকিছু হচ্ছে কারণ এখনো পর্যন্ত বিদায় দেওয়া হয়নি। মোমো বুঝতে না পেরে তাকে সবকিছু একটু পরিষ্কারভাবে বলতে বলে। তখন ম্যাডাম রোজ গানটি বন্ধ করে দেয় এবং তাদেরকে বলে যে সে তাদেরকে সাহায্য করতে পারে সোফির সাথে কথা বলার জন্য। তবে এর জন্য তাদের মধ্য থেকে একজনকে সোফির কোনো একটা বস্তু হাতে নিয়ে পশ্চিম দিকে ফিরে বসতে হবে। এই কথা বলে সে আরিফকে একটা মন্ত্র লেখা কাগজ দেয়, বলে এটা পাঠ করতে হবে। তবে এর বদলে ম্যাডাম রোজও একটা সাহায্য চায়। আরিফ জিজ্ঞাসা করে যে সে তাদের কাছ থেকে কি এমন সাহায্য চায়। ম্যাডাম রোজ তাদেরকে বলে তবে এই ব্যাপারটা আমাদেরকে জানানো হয় না। আমরা দেখতে পাই আরিফ এবং মোমো বাড়ির দিকে ফিরে যাচ্ছে, যেখানে মোমোর কথা থেকে আমরা বুঝতে পারি সে একদমই ম্যাডাম রোজকে বিশ্বাস করতে পারছিল না। তবে আরিফের মতে তাদের কাছে আর কোনো উপায় নেই। ওই সময় তাদের পাশ থেকে গ্রামের দুজন মহিলা যাচ্ছিল, যাদেরকে সালাম দেয় আরিফ এবং মোমো। তখনই তারা যেন শিউরে ওঠে এবং বলতে থাকে যে পাশে কবর থাকার কারণে হয়তোবা তাদের এমন লাগছে।
মোমো এবং আরিফ এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে মোমো আরিফকে বোঝানোর চেষ্টা করে যে তারা সকলেই টেনশনে আছে, স্ট্রেস নিচ্ছে। এর মানে এই না মিসেস রোজের মতো একজন মানুষকে আরিফ বিশ্বাস করবে। তবে আরিফের মনে হচ্ছিল যা কিছু হচ্ছে কোনো কিছুই স্বাভাবিক না, তাই তাদের উচিত একটা চান্স নেওয়া। কিন্তু এই সব কিছুতে মোমো তো একদমই বিশ্বাসী ছিল না, কেননা এখন পর্যন্ত তার সাথে এরকম ভয়ানক কিছু ঘটেইনি। তার মনে হচ্ছিল আরিফ হয়তো বা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে সোফির মৃত্যুতে, এ কারণেই এই সব কিছু ভাবছে। এখন আরিফও আর কথা না বাড়িয়ে ভেতরে চলে যায় কফি বানাতে। তখন বাইরে একা বসেছিল মোমো। হঠাৎ করেই মনে হয় সামনে থেকে কেউ যেন চলে গিয়েছে। মোমো অবাক হয়ে সেদিকে এগিয়ে যায় দেখার জন্য। সে সেখানে কাউকে একটা দেখতে পায়। এগিয়ে যেতেই আচমকা তার পা ধরে বসে কোনো এক ভয়ানক হাত। ফলে সে চিৎকার করে ছুটে চলে আসে বাড়িতে। ফাইনালি সেও এবার আরিফকে বিশ্বাস করতে শুরু করেছিল। অন্যদিকে ওই সময় খুবই অদ্ভুত স্বপ্ন দেখে জয়, যেখানে সে ওয়াশরুমে ছিল। আর এই স্বপ্ন দেখেই তার ভয়ানকভাবে ঘুম ভেঙে যায়। সে নিচে পড়ে গিয়েছিল বিছানা থেকে। পাশের বিছানায় নিধি ঘুমিয়েছিল। তার মনে হয় তার বিছানার নিচে কেউ একটা রয়েছে, তাই সে নিচু হয়ে দেখার চেষ্টা করতে থাকে। তখনই আচমকা সোফির আত্মা এসে তার হাত ধরে বসে। ফলে সে চিৎকার করে নিধিকে ডেকে তোলে এবং বলতে থাকে ওই বিছানার নিচে সোফি রয়েছে। নিধি সাহস করে এগিয়ে যায় চেক করতে। সে বিছানার নিচে দেখতে পায় সোফির পুতুলটি, যেটা সে বের করে নিয়ে আসে। তবে জয় তো তখনও পর্যন্ত ভয় পাচ্ছিল। তখনই নিধি লক্ষ্য করে জয় নিচের কাপড় নষ্ট করে ফেলেছে, তাই সে তাকে বকা দিতে থাকে। এরই মাঝে সেখানে চলে আসে আরিফ এবং মোমো। জয় তাদেরকে বলতে থাকে যে সে ভয়ে এরকম একটা কাজ করেছে, কেউ একজন তার হাত ধরে টান দিয়েছিল। তখন মোমোও বলে যে বাগানে থাকাকালীন তার পা ধরেও কেউ একজন টান দিয়েছিল। তখন আরিফ বলে যে তাদের উচিত সোফিকে জিজ্ঞাসা করা যে সে আসলে কি চায়। যা শুনে তারা সকলে হতবাক হয়ে যায়। মোমো তখন তাকে চিৎকার করে বলে ওই মহিলার উপর ভরসা না করতে। নিধি প্রশ্ন করে কোন মহিলা। তখন সকল কথা খুলে বলতে থাকে আরিফ। তারা এই পুরো ব্যাপারটা নিয়ে তর্ক করছিল, এমন সময় জানালা খুলে যায় এবং দমকা হাওয়া বইতে শুরু করে। এই সব কিছু দেখে নিধি চাইছিল এখনই এখান থেকে চলে যেতে। সে ব্যাগ গোছাতে শুরু করে। তখন আরিফ তাদেরকে নিষেধ করে। তাদের বাবা তাদেরকে বলেছিল এই বাড়িতে থেকেই অপেক্ষা করতে, তবে নিধি তার কথা শোনে না। এরই মাঝে দরজায় নক হয়। দরজা খুলতেই জয় দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে ম্যাডাম রোজ। সে আরিফকে খুঁজছিল। বাকিরাও সেখানে চলে আসে। তখন ম্যাডাম রোজ আরিফকে ওই কাজটি করতে বলে যেটা সে তাকে করতে বলেছে। যা শুনে মোমো জয়কে বলে তখনই দরজা বন্ধ করে দিতে। দরজা বন্ধ করার আগে ম্যাডাম রোজ এটা বলে হাসতে থাকে যে তারা তো জানেই না যে তারা কোন বিপাকে পড়েছে। এখন জয় দরজা বন্ধ করে দেয় এবং তারা ভাবতে থাকে যে তারা কি করবে। এখনো পর্যন্ত বাড়িতে তাদের বাবাও ফেরেনি। আরিফের মতে তাদের এখন বাবার জন্যই বাড়িতে থেকে অপেক্ষা করা উচিত। আগেরবার যখন বাবাকে খুঁজতে গিয়েছিল তখন তারা বিপদে পড়েছিল। বাকিরাও তার কথা মেনে নেয়। এখন আরিফ রুমের দিকে যাচ্ছিল, এমন সময় তার পিছ থেকে কেউ যেন চলে যায়, যা দেখে আরিফের মনে সন্দেহ জাগে এবং সে সেদিকে এগোতে থাকে এটা দেখার জন্য যে কে ছিল। তখনই সে জানালার বাইরে সোফির আত্মাকে দেখতে পায়। সে হতবাক হয়ে যায় এবং তখনই দৌড়ে বাইরে চলে আসে, কারণ সে সত্যিই সোফির সাথে যোগাযোগ করতে চাইছিল। সে পিছ থেকে সোফিকে গিয়ে ডাকতে থাকে এবং তার সাথে কথা বলার জন্য রিকোয়েস্ট করে। এরই মাঝে সেখানে মোমো চলে আসে। সে জিজ্ঞাসা করে আরিফ বাইরে কি করছে। আরিফ যখন সামনে সোফিকে দেখায় তখন মোমো হতবাক হয়ে যায়, কেননা সেখানে কেউই ছিল না। এর ফলে আরিফও অবাক হয়ে যায় এবং পাগলের মতো সোফিকে ডাকতে থাকে। মোমো তাকে বোঝানোর চেষ্টা করে যে সোফি মারা গিয়েছে, সে তাকে কিভাবে দেখবে। তবে আরিফ যেন নিজের নিয়ন্ত্রণেই ছিল না। তখনই সেখানে ম্যাডাম রোজ চলে আসে। তার এই অদ্ভুত রূপ দেখে মোমো এবার আরিফকে টেনে ভেতরে নিতে থাকে। আরিফও ফাইনালি তাকে লক্ষ্য করে। ভেতরে ঢুকে তারা দরজা আটকানোর চেষ্টা করলে সেটা কিছুতেই বন্ধ হতে চাইছিল না। শুধুমাত্র তাই নয়, দরজা বন্ধ করে তারা যখন চলে আসছিল তখন আশেপাশের জিনিসগুলো নিচে পড়তে থাকে। তারা ছুটে চলে আসে বাকি দুই ভাই বোনের কাছে। তখনই মেন দরজায় আওয়াজ হতে থাকে, যা দেখে জয় এবার সেদিকে এগিয়ে যায়। সে দরজার কাছে যেতেই দরজাটি আপনা আপনি খুলে যায়। জয় সেটা আটকাচ্ছিল, তখনই সোফির আত্মা উপর থেকে নেমে আসে, যা দেখে আরিফ আবারও পাগলামি শুরু করে দেয়। সে যেভাবেই হোক সোফির সাথে কথা বলতে চাইছিল। সে দরজা খোলার জন্য জোর দিতে থাকে। বাকিরা তাকে আটকাতে যায়, তবে পারে না। দরজা খুলে যায় এবং তারা চারজনই হুমড়ি খেয়ে পড়ে। সামনে হাওয়ায় ভাসছিল সোফি।
যে কিনা তাদেরকে তার সাথে থাকতে বলে। তখন বাকিরা কোনো মতে আরিফকে ভেতরে টেনে এনে দরজা বন্ধ করে দেয়। তারা ঘরে চলে আসলেও আরিফ তখনও পর্যন্ত সোফির কাছে যেতে চাইছিল, যা দেখে জয় তাকে শান্ত করার জন্য বেডের সাথে চেপে ধরে। নিধির চিৎকারে সে তাকে ছেড়ে দেয়। তখন আরিফ বলে কেন তারা তাকে সোফির সাথে কথা বলতে দিচ্ছে না, সোফি এসেছে তাদের সাথে কথা বলার জন্য। সে এই কথা বলছিল এমন সময় লাইটগুলো ফ্লিকার করতে থাকে। আবারও সোফির কণ্ঠ শোনা যায়, যে কিনা তাদেরকে বলছিল তাকে ছেড়ে না যেতে, তার সাথেই থাকতে। দরজায় নকের শব্দ হয় এবং আরিফের পাগলামি আবারও শুরু হয়ে যায়। সে ওই দরজা খুলতে যেতে চাইছিল, তবে জয় তাকে আটকে রেখেছিল। আচমকাই লাইট বন্ধ হয়ে যায় এবং চারিদিক অন্ধকার হয়ে পড়ে। আবারও সোফির আকুতি মিনতি শোনা যায়, যে কিনা তাদেরকে তার সাথে থাকতে বলছিল। মোমো গ্যাস লাইট জ্বালাতেই সেখানে এক ছায়া দেখা যায়। এই ভয়ানক ছায়া দেখে তারা সকলে কেঁপে ওঠে। এমন সময় লাইট আপনা আপনি জ্বলে ওঠে। এবার আরিফ আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল, তাই সে বলে তারা যেহেতু তাকে বের হতে দিবেই না, তাই সে এখানে বসেই সোফির সাথে কথা বলবে। সে সোফির ওই পুতুলটি হাতে নিয়ে পশ্চিম দিকে ফিরে বসে পড়ে এবং ওই মন্ত্রটি পাঠ করতে আরম্ভ করে। তখনই মোমো কিছু একটা শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন কোরআন তেলাওয়াত করছে, তবে নিধির মনে হচ্ছিল এই সব কিছু শুধুমাত্র তাদের কল্পনা। তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 10টা। আমরা এই বাড়ির বাইরের দৃশ্য দেখতে পাই, যেখানে দাঁড়িয়ে ছিল উজাং, সেই সাথে গ্রামের বেশ কয়েকজন লোকজন। তারা সকলে এখানে উজাংকে একে একে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরই মাঝে আরিফ মন্ত্র পড়তে থাকে। তখনই ওই ঘরের জানালা বাতাসে খুলে যায়। আশেপাশে সবকিছু নড়তে থাকে, আলমারিও নড়তে থাকে। তখনই কিছু একটা হয়ে যায় মোমোর। সে দেওয়ালের সাথে আঘাত লেগে নিচে পড়ে যায়। তার 2 চোখ সাদা হয়ে যায়। তার এই ভয়ানক রূপ দেখে সকলে হতবাক হয়ে যায়। সে অদ্ভুতভাবে ফ্লোরের উপর স্ক্র্যাচ করতে থাকে, যা দেখে আরিফ বুঝতে পারে যে হয়তোবা মোমোর ভেতরে সোফির আত্মা প্রবেশ করেছে। সে তার সাথে কথা বলতে চাইছিল, তবে জয়ের মনে হচ্ছিল এখানে বিপদ আছে। তাই নিধি এবং জয় মিলে জোর করে আরিফকে ওই ঘর থেকে নিয়ে বেরিয়ে যায়। তবে বাইরে আসতেই নিধির সামনে চলে আসে মোমো, যাকে এইভাবে দেখে তারা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এটাই ছিল গল্পের একদম শুরুর দৃশ্য। মোমো এখানে আরিফকে জিজ্ঞাসা করছিল যে সে কেন তাকে ছেড়ে চলে এসেছিল, তাদের কি তার কথা মনে পড়ে না। এই সকল কথার মাঝে আরিফ বলতে থাকে যে এটা সোফির আত্মা, তবে জয় এবং বাকিদের মতে তার পড়া মন্ত্রের কারণেই এমনটি হয়েছে। হতে পারে এটা সোফির আত্মা নয়, কিন্তু আরিফ কোনো কথাই শোনে না। সে মোমোকে স্পর্শ করে, সাথে সাথে তার কিছু একটা হয়ে যায়। তাকে স্পর্শ করে থাকার কারণে বাকিদেরও কিছু একটা হয়ে যায়। তাদের চোখ সাদা হয়ে যায় এবং তাদের মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে যায়। সাথে সাথে দৃশ্য চলে যায় অতীতে। আমরা ওই অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাই। অ্যাক্সিডেন্টের পর কোনো মতে গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছিল জয়। জয় তখন বাইরে এসে সকলকে দেখতে থাকে। মোমো, নিধি এবং আরিফ তখনও পর্যন্ত গাড়ির ভেতরে। জয় নিজেই আসলে বের হতে পেরেছিল না। বাকিদেরকে সে কিভাবে বের করবে? সে শুধুমাত্র এটা দেখে শান্তি পেয়েছিল যে বাইরে বেরিয়ে গিয়েছে সোফি। সোফি তার ভাই বোনকে বাঁচানোর জন্য কিছু একটা করবে, তবে তার আগেই গাড়িতে আগুন লেগে যায় এবং সেটা ব্লাস্ট হয়ে যায়। তার চোখের সামনেই তার ভাই বোন এই অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই সময় সোফি কাঁদতে কাঁদতে তাদেরকে বলেছিল তাকে ছেড়ে না যেতে, তার সাথেই থাকতে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স চলে আসে। এদিকে ওই সময় ছেলেমেয়ের চিন্তায় বাড়িতে একা অপেক্ষা করছিল উজাং। তাকে কল করে সোফি সবটা জানায়। এই দৃশ্য আমরা এর আগেও দেখেছি, অর্থাৎ গতরাতে যখন আরিফ, জয়, মোমো এবং নিধিকে অপেক্ষা করতে বলে তাদের বাবা বেরিয়েছিল। মূলত ততক্ষণে তার বাবা বুঝে গিয়েছিল যে তারা মারা গিয়েছে এবং এখন যারা তার সামনে আছে তারা সকলে আসলে আত্মা। এ কারণেই সে তাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছিল। তা না হলে তারা কোনো খারাপ আত্মায় পরিণত হতে পারে, ভুলবশত কোনো মানুষের ক্ষতি করে ফেলতে পারে। যেহেতু তারা নিজেরাও তখনও বুঝতে পারেনি যে তারা মারা গিয়েছে। একদিনের মধ্যেই সবকিছুর সমাধান করে তাদের আত্মার জন্য মাগফিরাতের আয়োজন করা হয় বাড়িতে। তারা 4 জন তো ভাবছিল যে তারা মারা যায়নি, বরং সোফি মারা গিয়েছে, যে কারণে সোফির কান্নার আওয়াজ বা সোফির উপস্থিতি তাদেরকে ভয় দেখাচ্ছিল। সেই সাথে তাদের আত্মার মাগফিরাতের জন্য যে দোয়া করা হচ্ছিল তাতেও তাদের বেশ অদ্ভুত লাগছিল। এ কারণেই মূলত আরিফ এবং মোমো যখন বাইরে গিয়েছিল তখন তারা ট্যাক্সি বাসকে দাঁড়াতে বললেও তারা দাঁড়িয়েছিল না, কেননা তাদেরকে তো মানুষেরা দেখতেই পাচ্ছিল না।
যে কারণে ওই দুই মহিলাও তারা পাশ দিয়ে যাওয়ায় শিউরে উঠেছিল। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ম্যাডাম রোজকে হতে পারে সে কোনো খারাপ শয়তান যে কিনা এই 4 আত্মাকে ব্যবহার করতে চাইছিল, যেটা করতে দেয়নি তাদের বাবা উজাং। সে তাদের আত্মাকে রক্ষা করার জন্যই এই সব কিছু করছিল। এখন ফাইনালি তারা সবকিছু বুঝতে পেরেছিল। তারা এখানে বাবার সামনে দাঁড়িয়েছিল এবং তারা জিজ্ঞাসা করে যে তারা কি সত্যিই মারা গিয়েছে। প্রতি উত্তরে উজাং বলে তাদের এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরই মাঝে সেখানে সোফি চলে আসে। তার কাছে গিয়ে উজাং তার হাত ধরে এবং বোঝায় যে এখন তাকে তার ভাই বোনদের বিদায় দিতে হবে, যাতে করে তারা সকলে পরকালে শান্তি পায়। সোফি তখন কাঁদতে থাকে এবং তাদের কাছে ক্ষমা চাইতে থাকে, যার প্রতি উত্তরে তার ভাই বোনরা তাকে বলে তারা তাকে ভীষণ ভালোবাসে। এই সকল কথা বলতে বলতেই তারা গায়েব হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা সোফিকে তার বাবার সাথে ঝর্ণার কাছে দেখতে পাই, যেখানে যাওয়ার জন্য তারা 5 ভাই বোন বের হয়েছিল। সেখানে আমরা ম্যাডাম রোজকেও দেখতে পাই, যে কিনা সোফিকে বলে উজাংকে বলে দিতে যে তার মৃত্যু নিজেকে শেষ করে দেওয়ার মাধ্যমে হয়নি, বরং তাকে কেউ খুন করেছিল। উজাং যেন তাকে সাহায্য করে। এ কথা বলে হাসতে হাসতে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। সোফি বুঝতে পারে না যে সে কি দেখেছে। উজাং তাকে নিয়ে রওনা দেয়। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সেই সাথে যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।